দেখতে পাচ্ছি পলাশবাড়ি নামে গাইবান্ধার একটা উপজেলাতে মূর্তি হওয়ার কথা, উঁচু মূর্তি। তো এটার অনুমতিও বা পেলো কিভাবে, আবার স্থগিতও করা হলো কেন? এটা আপনার কাছে একটি বিষয়। এবং আমরা দেখেছি 5ই আগস্টের পরেও কিন্তু এই যে হিন্দুদের একটা উদ্যোগ ছিল, মানে সংখ্যালঘুদের একটা উদ্যোগ ছিল যে বাইরের দেশকে বোঝানোর, সেই উদ্যোগটা এখন আমরা আবারও দেখতে পাচ্ছি। তো এগুলো মানে পেছনে আসলে কারা কাজ করছে? তো আসলে বাংলাদেশে যখনই আমরা আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতায়, গবেষণার অভিজ্ঞতায় আমরা দেখি যে ভারতের ফেভারেবল কোনো গভর্নমেন্ট না থাকে বা বাংলাদেশের কার্যক্রম বা ভূমিকা যখন মানে ভারতের ফেভারে যায় না, তখন ভারত কয়েকটা জায়গা দিয়ে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করে। তার মধ্যে একটা হলো সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু রাজনীতি, মাইনরিটি কার্ড। দ্বিতীয় হলো জঙ্গি ইস্যু, এবং 3 নম্বর হলো চিটাগাং হিল ট্র্যাক্স। এবার এর সাথে আমরা পুশিনের বিষয়টা দেখতে পাচ্ছি, সেটা অবশ্য আর একটা মাত্রা, সেই আলোচনায় যাব না আজকে। তো বাট এই জিনিসটা আমরা মানে ইউনূস সরকার অর্থাৎ 36 জুলাই বিপ্লবের পরে আমরা এই 3টা জিনিসই বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেজে আমরা দেখেছি, বিভিন্ন স্টেজে দেখেছি। আপনার প্রশ্নটা হলো যে দেখেন, বাংলাদেশ একটি মানে বহুজাতিক রাষ্ট্র, এখানে নানা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করে এবং তাদের একটা ধর্মীয় স্বাধীনতা আছে। এবং বাংলাদেশ এত মানে স্বাধীন একটা দেশ, এখানে মানে মত প্রকাশ এবং বাক স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার এত প্রবলভাবে সংরক্ষণ করা হয়, যে কারণে একজন সংখ্যালঘু পুরো সংখ্যা মানে অর্থাৎ তাদের সংখ্যা কত 5 বা 6 বা 7%, তারা 92% কে চ্যালেঞ্জ করে হরিদাস পাল বলতে পারে প্রকাশ্যে। তারা 92% লোককে হনু বলতে পারে। হ্যাঁ, হনু মানে আপনি জানেন যে হনু হলো, হনু শব্দটা এসছে এই রামায়ণে যে হনুমানের যে আছে, যে রামের যিনি সেনাপতি হনুমান, তার থেকে আসছে হনু শব্দটা। আর হরিদাস পাল ইনি কলকাতার একজন বিখ্যাত মানুষ। তিনি প্রথম দিকে খুব, আমি লম্বা ইতিহাসে যাচ্ছি না, উনি গরিব ছিলেন। পরবর্তীকালে তিনি মামার সম্পত্তি পেয়ে অনেক হঠাৎ করে বড়লোক হন। তিনি অনেক দান মানে দান ধ্যান করতেন, দাতব্য কাজ করতেন। পরবর্তীকালে এই অতিরিক্ত দানশীলতার কারণে তিনি একসময় দরিদ্র হয়ে যান। পরে তাকে আবার যাদেরকে হেল্প করেছেন তাদের জন্যই তাদের হাত পাততে হয়। এগুলো নানা কাহিনী আছে। এখনো কলকাতাতে এই হরিদাস পাল লেন নামে একটা রাস্তা আছে তার স্মরণে। তো এটা এই যে হরিদাস পাল বলা হয়, তার এর অর্থটা হলো একটা তুচ্ছ তাচ্ছিল্য। অর্থাৎ এই দেশে সংখ্যালঘুরা সংখ্যাগুরুদেরকে হরিদাস পাল হনুমানে বলতে পারে। এই পরিমাণ স্বাধীনতা, সার্বভৌমত্ব বা এটা আছে এই দেশে, বাক স্বাধীনতা আছে, এই পরিমাণ গণতান্ত্রিক চর্চা আছে, এই পরিমাণ ধর্মীয় সহিষ্ণুতা আছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের গর্ব। এটা হলো প্রথম বিষয়। 2 নম্বর হলো যে দেখেন, আমরা এখানে যেহেতু ধর্মীয় স্বাধীনতা আছে, সে কারণে আমি মানে কে কোথায় মসজিদ করবে, কে কোথায় মন্দির করবে, এটা তার একান্ত নিজেদের ব্যাপার। আমার ব্যক্তিগত অভিমত, কোনো ব্যক্তি যদি তার নিজের মানে সম্পত্তির উপরে অন্যকে ডিস্টার্ব না করে যদি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে, এতে তো দোষের কিছু নাই, এটা সে করতে পারে। হ্যাঁ, এখন এটা বড় হবে কি ছোট হবে, এর থেকেও তো অনেক বড় বড় মূর্তি আমরা, হাসিন ভাই আছেন, আবার সারার ভাই উনিও মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। চিটাগাং হিল ট্র্যাক্সে কিন্তু এর থেকে আরো অনেক উঁচু উঁচু বৌদ্ধ মূর্তি আছে। তো সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তোলে নাই সেখানে। আমি গতকাল বান্দরবন থেকে এসেছি, বান্দরবন শহরে ঢুকতে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি আছে। হ্যাঁ, তো ইয়েতে পানছড়িতে শান্তিপুর অরণ্য কুটিরে মানে 200 ফিট উঁচু প্রায় বৌদ্ধ মূর্তি আছে। সেইটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না। তাহলে এখানে প্রশ্নটা কেন উঠলো? প্রশ্নটা হলো এই জায়গায় প্রশ্নটা কেন উঠলো, এখানে নিয়ে এই দেশের মানুষ এই জায়গায় নিয়ে আপত্তিটা কেন তুললো, সেটা যদি আমরা চিন্তা করি, বেসিক্যালি এটা তো হওয়ার কথা না। কারণ এই যে এই ভদ্রলোক, সে তার নিজের জায়গায় করছে। এখন সে হঠাৎ করে এত টাকা কোত্থেকে পেল, সে কেন মুসলিম পরিচয় দিয়েছিল, ওইটা আলাদা একটা ডিসকোর্স। সেটা রাষ্ট্রের তদন্ত করে দেখা উচিত যে সে আসলে এই ব্যক্তিটা কে, সে টাকার উৎসটা কি, সে কোনো এজেন্সির লোক কিনা, সে কোনো রাষ্ট্রের হয়ে কাজ করছে কিনা,
সেইটা আলাদা ডিসকোর্স, সেটা আলাদা তদন্ত করা উচিত। বাট এই আমি যেহেতু মূর্তির যে কনটেক্সট নিয়ে আপনি আলোচনাটা আজকে উত্থাপন করেছেন, আমি সেই জায়গায় যদি না, থাকি, এই ব্যক্তিও নাকি অনেক বছর সে মুসলিম ছিল, হিন্দু থেকে মুসলিম হয়েছে, মুসলিম থেকে আবার হিন্দু হয়েছে, এরকম না বিষয়টা। এটাই বলছি যে সে এই যে সে মুসলিম পরিচয় দিত, আবার সে একজন সাধারণ মেকানিক ছিল, সেই মেকানিক এসি মেকানিক হঠাৎ করে এত টাকা পয়সা কোত্থেকে আসলো, এইগুলো আলাদা একটা বিষয়। হ্যাঁ, এবং এটা রাষ্ট্রের উচিত, রাষ্ট্রের যারা গোয়েন্দা সংস্থা আছে, রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের উচিত এটা তদন্ত করে দেখা যে সে এই টাকা পয়সা কেন, মানে তার এইগুলোর পিছনে রহস্যটা কি, তার এই হঠাৎ উত্থানের পিছনে রহস্যটা কি, সেটা ভিন্ন বিষয়। তো প্রশ্নটা হলো কেন হয়েছে, কারণ আমরা দেখলাম যে এই মানে বিগত প্রায় 5-6 বছর ধরে বা 10 বছর ধরে ভারতীয় মিডিয়াগুলোতে একটা আলোচনা, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সেখানকার বুদ্ধিজীবী, সেখানকার মানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সেখানকার গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কন্টিনিউয়াসলি একটা আলোচনা করছেন, সেটা হলো যে তাদের চিকেন নেকের একটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, এটা নিয়ে তাদের একটা উদ্বেগ আছে। এই উদ্বেগটা নিরসনের জন্য তারা সবসময় তাদের মাথার ভিতরে হলো যে এই চিকেন নেককে প্রশস্ত করো। তো এই প্রশস্ত করার মানে অনেকগুলো পন্থা তারা ভাবছে। তার মধ্যে একটা পন্থা হলো যে আমাদের যে এই যে নর্থ বেঙ্গল, যেটা রংপুর বিভাগ বলি, সেই রংপুর বিভাগকে দখল করে ভারতের মানচিত্রের সাথে লাগিয়ে দাও। তো এই যে লাগিয়ে দেয়ার এই প্রচারণাটা কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলোতে, আপনি ময়ূখ রঞ্জন চক্রবর্তীর যে রিপাবলিক বাংলা, এখানে কিন্তু সে একাধিকবার এই আলোচনাটা করেছে, এই আলোচনাটা হয়েছে। ফলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে এটা নিয়ে যে এই ঘটনাটা কিনা। এবং একই আলোচনাটা কিন্তু আছে যে এই নর্থ বেঙ্গলের জনসংখ্যাগত পরিবর্তন করা, অর্থাৎ যেভাবে ইস্ট তিমুরে করা হয়েছিল, যে যেভাবে সাউথ সুদানে করা হয়েছিল, যে সেখানকার খ্রিস্টান জনগোষ্ঠীকে ধীরে 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 একটা নির্দিষ্ট জায়গায় কনসলিডেট করে সংখ্যাগরিষ্ঠ করে তোলা এবং করে স্বাধীন ডিক্লেয়ার করা। তো আমাদের এরকম একটা আলোচনা আছে যে নর্থ বেঙ্গলে হঠাৎ করে কোনো একটি নির্দিষ্ট ধর্মের জনসংখ্যা বেড়ে যাচ্ছে বা বাড়িয়ে ফেলা হচ্ছে কৃত্রিম ভাবে। তো সেই উদ্দেশ্যটা হলো ওইটা, যে সেটার হতে পারে যে সেটা দখল করা হোক বা আলাদা একটা প্রদেশ তৈরি করে হোক বা যেভাবেই হোক, সেই আলোচনাটার যখন রয়েছে সেই সময়ে আপনি দেখবেন এই পলাশবাড়ির ঘটনাটা কিন্তু সামনে এসছে। ফলে মানুষ কিন্তু ওই যে দুয়ে দুয়ে চার মিলিয়েছে, এবং একই সাথে সেই মন্দিরে যখন ভারতীয় দূতাবাস কর্মকর্তারা ঘন ঘন গিয়েছে, এবং আপনি দেখবেন যে এই যে দিনাজপুরের এই যে জায়গা দিয়ে, মানে যে জায়গায় এই মন্দিরটা হচ্ছে, শেখ হাসিনার আমলে এইখান দিয়ে একটা রেল মানে করিডোর বা একটা প্রস্তাবনা ছিল, সেটা হলো দিনাজপুরের এই জায়গা থেকে ওদিকে আপনার এই জামালপুরের একেবারে অর্থাৎ নর্থ বেঙ্গলের যে ঘাড়ের জায়গা দিয়ে সোজাসুজি একটা করিডোরের বিষয়টা হয়েছিল, সে মানে প্রস্তাব ছিল ভারতের। এবং এই মন্দিরটা কিন্তু সেটার একেবারেই কাছে, সাথে লাগানো। ফলে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে, এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে যে এটা কি ওইটার অংশ কিনা, ওই বৃহত্তর পরিকল্পনার অংশ কিনা।